আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পদ্মার তাণ্ডবে বিপর্যস্ত চরাঞ্চল, কুষ্টিয়ায় অর্ধলাখ মানুষ পানিবন্দী। খালেদা জিয়ার জন্মদিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা। কারা নির্যাতনের বিচার দাবি মির্জা আব্বাসের। দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধিস্থলে ধস, বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা। লালকেল্লায় মোদির রেকর্ড, স্বাধীনতা দিবসে ১০৪ মিনিটের ঐতিহাসিক ভাষণ। দুর্যোগে বিপর্যস্ত পাকিস্তান, উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ৬১। শতাব্দীর সেরা টেস্ট সিরিজে বাংলাদেশের ২, বাহরাইনে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানের পানির প্রবাহে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি প্রতিদিনই বাড়ছে, যার ফলে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল ও ফসলি জমি। জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। শুক্রবার ১৫ আগস্ট পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২.৯৪ সেন্টিমিটার, যা বিপদসীমা ১৩.৮০ সেন্টিমিটারের কিছুটা নিচে। গড়াই নদীর পানির উচ্চতা ছিল ১২.৭৫ সেন্টিমিটার, যা বিপদসীমার সমান। অগাস্টের শুরু থেকে প্রতিদিনই পানি বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। চরাঞ্চলে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। নদীর তীরবর্তী বহু রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে। ফসলি মাঠ তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। গোখাদ্যের সংকটে অনেক পরিবার গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে, তবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন আরও সমন্বিত উদ্যোগ। পদ্মার তীরবর্তী এই জনপদে এখন শুধু পানি নয়, বয়ে যাচ্ছে অনিশ্চয়তা ও দুর্ভোগের স্রোত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ১৫ আগস্ট বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খাইরুল ইসলাম ও অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই শুভেচ্ছা পাঠানো হয়। এই শুভেচ্ছা বার্তা রাজনৈতিক সৌজন্য ও সম্মান প্রদর্শনের একটি নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন। মির্জা আব্বাস আরও বলেন, দলের দুর্দিনে খালেদা জিয়া যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা ইতিহাসে স্মরণীয়। আমরা যারা তার সঙ্গে কাজ করেছি জানি তিনি কতটা দৃঢ় মনোবল নিয়ে সব চাপ মোকাবেলা করেছেন। শুক্রবার ১৫ আগস্ট সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি বলেন, দেশ নেত্রীকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল যেখানে ইঁদুর ও পোকামাকড় দৌড়াদৌড়ি করত। মানবেতর একটা অবস্থা রাখা হয়েছিল, ওখানে সাধারণ মানুষ দূরের কথা, ওখানে গরু ছাগলও থাকতে পারে না। এই অবস্থায় যখন ওনার সঙ্গে আমাদের কথা হইতো, আমরা ওনার দৃঢ় মনোবল দেখেছি। পর্যায়ক্রমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিস্থলে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৫ আগস্ট বিকেলে দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত এই মুঘল স্থাপত্যের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে, যার ফলে অন্তত ৮ থেকে ৯ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিকেল ৪:৩০-এর দিকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে ৫টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। উদ্ধার কাজ চলছে, তবে ধসের কারণ এখনও নিশ্চিত নয়। এই ধস শুধু একটি দুর্ঘটনা নয়, বরং ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এক বড় ধরনের হুমকি। কারণ হুমায়ুনের সমাধি শুধু একটি সমাধিক্ষেত্র নয়, এটি মুঘল স্থাপত্যের প্রথম বাগান সমাধি এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ১৫৬৫ সালে সম্রাট হুমায়ুনের স্ত্রী বেগা বেগম এর নির্মাণ শুরু করেন এবং পারস্যের স্থপতি মির্জা গিয়াস এর নকশা করেন। এখানে প্রায় ১৫০ জন মুঘল রাজপরিবারের সদস্যের কবর রয়েছে, যার কারণে একে মুঘল নেক্রোপলিস বলা হয়।
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ১০৪ মিনিটের দীর্ঘ ভাষণ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। শুক্রবার ১৫ আগস্ট উদযাপিত এই দিবসে মোদীর ভাষণ ছিল স্বাধীনতা দিবসের ইতিহাসে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে দীর্ঘ বক্তব্য। মোদী তার এবারের ভাষণে দেশের উন্নয়ন, প্রযুক্তি, আত্মনির্ভরতা, যুবশক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভাষণের দৈর্ঘ্য যেমন রেকর্ড গড়েছে, তেমনি এর বিষয়বস্তু ছিল সময় উপযোগী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। লালকেল্লার প্রাচীর থেকে এই দীর্ঘ ভাষণ ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। वो मानवता के समान दुश्मन है, उनके बीच कोई फर्क नहीं है। अब भारत ने तय कर लिया है कि न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। এর আগে ২০২৩ সালে তিনি ৯৮ মিনিট, ২০১৬ সালে ৯৬ মিনিট এবং ২০১৯, ২০২০ ও ২০২৪ সালে ৯০ মিনিটের বেশি সময় ধরে ভাষণ দিয়েছিলেন। সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণটি ছিল ২০১৭ সালে মাত্র ৫৬ মিনিট। মোদীর আগে স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণের রেকর্ড ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর, যিনি ১৯৪৭ সালে ৭২ মিনিট কথা বলেছিলেন। আইকে গুজরাল ১৯৯৭ সালে ৭১ মিনিটের ভাষণ দিয়েছিলেন। পাকিস্তানের উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণ ও ভূমিধস ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। দেশটির জরুরি বিভাগের তথ্য অনুযায়ী এসব দুর্যোগে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দুর্যোগের মাত্রা ও বিস্তার ক্রমেই বাড়ছে। বাজাউর অঞ্চলে প্রাণ হারিয়েছেন ২১ জন, আহত হয়েছেন আরও ৮ জন। চলমান বর্ষা মৌসুমে পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ইতোমধ্যে ৩০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গিলগিট বালতিস্তানে বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা ঘিজারের খালথি ভ্যালিতে ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী। আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। দাইমারের বোনার এলাকায় বন্যার জলে ভাই বোন ভেসে গেছেন। ইয়াসিন থই এলাকায় বন্যায় ঘরবাড়ি, স্কুল, পানি ট্যাঙ্ক ও কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোহিস্তানে করাকোরাম হাইওয়ের একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় গিলগিট বালতিস্তান ও অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং উচ্চ সতর্কতা জারি করেছে। ক্রিকেটের মর্যাদাপূর্ণ সাময়িকী উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে, যেখানে গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি স্মরণীয় সিরিজ। একটি বিজয়ের গৌরবে উজ্জ্বল, অন্যটি বেদনার ছায়ায় মোড়ানো। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ২ ম্যাচের টেস্ট সিরিজটি তালিকায় ১৫ নম্বরে স্থান পেয়েছে। এই সিরিজে অভিষেক হয় তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের, যিনি মিরপুরে দ্বিতীয় টেস্টে অসাধারণ ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ১০৮ রানে পরাজিত করতে সহায়তা করেন। চট্টগ্রামে প্রথম ম্যাচে সাব্বির রহমানের সাহসী লড়াই সত্ত্বেও পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে মিরাজ ও সাকিব আল হাসানের সম্মিলিত স্পিন আক্রমণে ইংলিশরা ১০০/০ থেকে ১৬৪ রানে অল আউট হয়ে যায়, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক অনন্য জয় হিসেবে চিহ্নিত। অন্যদিকে ২০২১ সালে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। অনেকেই ভেবেছিলেন দুর্বল স্কোয়াড নিয়ে আসা ক্যারিবিয়ানদের পক্ষে জয় সম্ভব নয়, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ২ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ, যা উইজডেনের তালিকায় ৭ম স্থানে জায়গা করে নেয়। এবার ফুটবলের খবর। বাংলাদেশ ফুটবলে চলছে ব্যস্ততম সময়। একদিকে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট, অন্যদিকে এএফসি চ্যালেঞ্জ লিগ। ২ ভিন্ন মিশনে মাঠে নামছে বাংলাদেশের ফুটবলাররা। আজ দুপুরে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে অংশ নিতে থিম্পু পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। একই ফ্লাইটে ভুটানে গেছেন জাতীয় নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রানী। তারা রয়্যাল থিম্পু ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছেন। এই ক্লাবের হয়ে আরও খেলছেন তহুরা, রিপা ও শামসুন নাহার, যারা এর আগেও ঘরোয়া লিগে ক্লাবটির হয়ে মাঠে নেমেছেন। অন্যদিকে পুরুষ অনূর্ধ্ব-২৩ দল ইতোমধ্যে বাহরাইনে পৌঁছে গেছে। গতকাল বিকেলে পৌঁছেই রাতেই অনুশীলনে নেমে পড়েন তারা। দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলে সদ্য বাহরাইনে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ৩ ফুটবলার মুজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবণ ও রিমন হোসেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।